দেখো আমি রিপিট করে দিচ্ছি পুরো ব্যাপারটা। আমাদের মানবদেহে স্ত্রীদের রজচক্রের সময়কালটাকে মেনস্ট্রুয়াল সাইকেল বলে। মেনস্ট্রুয়াল সাইকেল, সাইকেল মানে চক্র, মেনস্ট্রুয়াল মানে রজক। তাহলে এই মানবদেহের রজচক্রটা বা মেনস্ট্রুয়াল সাইকেলটা চারটা উপদশায় ঘটে থাকে। 1 2 3 4। এই চারটা দশা সার্কুলার ভাবে বৃত্তীয় আকারে, তার জন্য সাইকেল বলা বা চক্র বলা, চক্রাকারে। তো মূল সময়কালটা, এই রজচক্রের মূল সময়কালটা হচ্ছে 28 দিন, 28 ডেজ। একটা কমপ্লিট বা পূর্ণ রজচক্র 28 দিনে কমপ্লিট হয়, তার এই সাইকেলটা মানে চারটা দশাই আমরা বুঝতে পারছি যে এই 28 দিনে কভার করে। এর মধ্যে থেকে কততম দিন পর্যন্ত কোন কোন দশাটা স্থায়ী হয় সেটা আমরা একটু জানি। প্রথমের দশাতেই আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে প্রাক রজস্রাবীয় দশা। প্রাক মানে পূর্বে, রজস্রাবীয় মানে মেনস্ট্রুয়াল সাইকেলটা যে ফেজটা ঘটে সেই দশাটাকে মেনলি প্রাক রজস্রাবীয় দশা বলা হয়। ইংরেজিতে যেটাকে বলা হয় লিউটেরিয়াল ফেজ। এই লিউটেরিয়াল ফেজটার সময়কালটা হয় প্রাক রজস্রাবীয় দশার সময়কাল মোটামুটি 6ষ্ঠ দিন থেকে শুরু করে 15তম দিন পর্যন্ত। বুঝতে পারলাম? পূর্ববর্তী রজচক্রটা কমপ্লিট হওয়ার সময়কাল থেকে, মানে আগের সাইকেলটা সময়কাল স্টপ হয়েছে 28তম দিনে শেষ হয়েছে, 29তম দিনটা প্রথম দিন কাউন্ট হবে। এই হিসাবে তার যে 6 নাম্বার দিন বা 6 ডেজটা আছে, ষষ্ঠ দিন, তার যে হচ্ছে 6তম দিন থেকে 5তম দিন পর্যন্ত, সরি 15তম দিন পর্যন্ত এই রজচক্রের প্রাক রজস্রাবীয় দশাটা স্থায়িত্বকাল হয়। কি কি ঘটে এই সময়? এই সময়টায় প্রাক রজস্রাবীয় দশায় স্ত্রী দেহে রজস্রাবটা ঘটে কোথায় না, স্ত্রী দেহের জরায়ুতে এই সময় এন্ডোমেট্রিয়াম স্তর, জরায়ু এই যে এন্ডোমেট্রিয়াম স্তরটা গ্রাফিক্যালি দেখতে গেলে অনেকটা এরকম, এই জায়গাটা সংকুচিত হয়ে আছে, সংকুচিত হয়ে আছে, দেখো গ্রাফিক্যালি ভাবে কমছে কমছে, তাহলে এটা বারবার সংকুচিত হয়ে আছে, এইটা হচ্ছে ফার্স্ট ফেজ। কিন্তু এই জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটা সর্বোচ্চ স্তর লাভ করে যেটা, সেটা আমরা দেখব এই যে ফলিকুলার স্টেজ। ফলিকুলার স্টেজে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটা সবথেকে চক্রাবর্তভাবে আবর্তনকালে সবথেকে প্রশস্ত হয় বা দীর্ঘ হয়, প্রায় 5 থেকে 6 mm পর্যন্ত সেই সময় পুরু হয় পেনিট্রেশন। ঠিক আছে, তাহলে আমার প্রাক রজস্রাবীয় দশার সময়কালটা আমি বললাম যে 6ষ্ঠ দিন থেকে শুরু করে 15তম দিনে শুরু হয়। এই সময় বিভিন্ন রকম হরমোনাল প্রভাবের পূর্বাভাস একটা দেখা যায়। পূর্বাভাস এই কারণে এটা হচ্ছে প্রাক দশা, এই কারণে প্রাক দশা। এরপরে আমি পরবর্তী দশাতে চলে এলাম যে 6ষ্ঠ দিন থেকে যেটা শুরু করে সেটা হচ্ছে রজস্রাবীয় দশা, ফলিকুলার স্টেজ বা পূর্ববর্তী রজস্রাবীয় দশার পরবর্তী দশা, ফলিকুলার স্টেজ। এটাকে ইংরেজিতে বলা হয় এই যে প্রলিফারেটিভ ফেজ। এই প্রলিফারেটিভ ফেজে কি হয়, 3টে হরমোনাল প্রভাব দেখা যায়। অগ্রপিটুইটারি খন্ড থেকে গঠিত এফএসএইচ বা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যেটা অন্যতম স্ত্রী হরমোন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এদের ক্ষরণ ক্রিয়াগুলো কি হয়, প্রভাব দেখা যায়, ক্ষরণ করতে থাকে। এবং এই পূর্ববর্তী রজস্রাবীয় দশাতে একমাত্র ডিম্বাণু অনিষিক্ত অবস্থায় থাকে, এখানে ডিম্বাণু পুরোপুরি নিষিক্ত হয় না। এরপরে গেলাম ডিম্বাণু নিঃসরণ দশা, মানে থার্ড স্টেজ। এই দশাটার সময়কাল হচ্ছে ডিম্বাণু নিঃসরণ দশার সময়কাল ইমিডিয়েট পরে, কোন দশার পরে, ফলিকুলার দশার পরবর্তী দশা হচ্ছে ডিম্বাণু নিঃসরণ দশা। এই দশাতে ফ্যালোপিয়ান টিউবসে ওভামগুলো ইউটেরাস থেকে বেরিয়ে আসে এবং ফ্যালোপিয়ান টিউবসে এসে স্থায়িত্ব পায়। এবং ফ্যালোপিয়ান টিউবসে এই ওভামের সঙ্গে অর্থাৎ ডিম্বাণুগুলোর সঙ্গে এরা কিন্তু ফ্যালোপিয়ান টিউবসে আবদ্ধ অবস্থায় না, ফ্যালোপিয়ান নালীতে আবদ্ধ অবস্থায়। এই ডিম্বাণু নিঃসরণ দশায় কোনো হরমোনাল প্রভাব দেখা যায় না। এই যে যেগুলো দেখলাম অঙ্গপ্রত্যঙ্গে
এবং এই ডিম্বাণু নিঃসরণ দশায় জরায়ুটা অপেক্ষাকৃত প্রশস্ত ধারণ করে, মানে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটা প্রশস্ত, কারণ এই ফ্যালোপিয়ান টিপসটা এই জায়গাটা খুলে সেই সময় ডিম্বাণুগুলো প্রবাহিত হয়, মানে এই জায়গাটার মধ্যে স্থায়ী হয়। এই ডিম্বাণু নিঃসরণ দশাতে স্পার্মগুলো যদি উচ্ছে বা ন্যাজের সাহায্যে, আমি ঠিক উল্টা দিকে স্পার্মগুলো আসতে চাইছি তার জন্য এরকম দেখাচ্ছে ছবিটা, দেখো উল্টা দিক থেকে স্পার্মগুলো ঠিকঠাক লাগছে। তো উচ্চ বা ন্যাজের আন্দোলনের দ্বারা এই জরায়ু ফ্যালোপিয়ান টিপস এবং এন্ডোমেট্রিয়াম স্তরে এসে এই ফ্যালোপিয়ান নালীতে পৌঁছায়। কিন্তু এই স্পার্মের বা শুক্রাণু যেগুলো পুরুষ দেহ থেকে নিঃসৃত হয় এবং এসে স্ত্রী দেহে ফ্যালোপিয়ান নালীতে এসে পৌঁছাতে পারে, এই শুক্রাণু এই যে মুখটা, এই মুখে একটা গভীর আবরণ থাকে যেটাকে বলা হয় অ্যাক্রোজোম। শুক্রাণুর মুখের বহিরাবরণটা, মানে উপরে বলতে গেলে শুক্রাণুটা একটা ঢাকনা থাকে, এই অ্যাক্রোজোমটা থাকাকালীন এই কিন্তু কখনো ডিম্বাণুকে বা ওভামকে নিষিক্ত করতে পারে না, নিষিক্ত করার ক্ষমতা হারায়, এটা ওর একটা পর্দার কাজ করে। এই অ্যাক্রোজোমটা তাহলে ভেদ করতে হবে, তাহলে সে ওভামকে ফার্টিলাইজেশন করতে পারবে। তো সেই ক্ষেত্রে এই অ্যাক্রোজোমটা থেকে কি বের হয়, অ্যাক্রোজোম থেকে দুটো জিনিস বের হয়, একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন আর একটা হচ্ছে কোলেস্টেরল। প্রোস্টাগ্ল্যান্ডিন এবং কোলেস্টেরল এই দুটো উপাদান নিয়ে অ্যাক্রোজোম উপাদানটা গঠন করে। তাহলে যে অ্যাক্রোজোমটা যখন ডিম্বাণুর কাছাকাছি এসে পৌঁছায়, ডিম্বাণু কি করে, এর ক্যালসিয়াম আয়ন Ca+, এই ক্যালসিয়াম আয়নীয় বিলীনীকরণ করে, অর্থাৎ ডিম্বাণু থেকে বা ওখান থেকে ক্যালসিয়াম আয়নগুলো অ্যাক্রোজোমকে ফাটিয়ে দেয়, মানে অ্যাক্রোজোম থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং কোলেস্টেরলটা সে নিয়ে নেয়। তখন কি হয়ে যাবে, অ্যাক্রোজোমের উপরের পর্দাটা বা বহিরাবরণটা বিহীন হয়ে যায়, অ্যাক্রোজোমগুলো ফার্টিলাইজেশনের জন্য রেডি। তাহলে সেই সময় এই অবস্থাতে অ্যাক্রোজোম যখন আয়নীয় বিনিময় ঘটে, তখন কেবলমাত্র যখন প্রোস্টাগ্ল্যান্ডিন এবং কোলেস্টেরল সে বিনিময় করে, এর কাছ থেকে বিনিময় ক্যালসিয়াম আয়ন নেয়, ওকে দেয় প্রোস্টাগ্ল্যান্ডিন আর কোলেস্টেরল, কাকে দেয়, ডিম্বাণুকে, ওভামকে, এবং ডিম্বাণু পুষ্ট হয় বা পুষ্ট হয় এবং ফার্টিলাইজেশন বা নিষেকটা কমপ্লিট হয়। একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে, এই ক্ষমতা পায়, কেবলমাত্র একটাই, বাকিগুলো নিস্তেজ হয়ে পড়ে যায়। এইটাকে আমি ডিম্বাণু নিঃসরণ ফেজে বা ডিম্বাণু নিঃসরণ দশায় পরিণত করব। এরপরে আমি চলে গেলাম ফোর্থ স্টেজ, মোস্ট ভাইটাল স্টেজ। সেই স্টেজটাকে বলা হয় মেনস্ট্রুয়াল ফেজ। তো মেনস্ট্রুয়াল ফেজের মধ্যে কি কি ঘটে, মানে রজস্রাবীয় দশা, এই চতুর্থ দশাটার নাম বা অন্তদশাটার নাম রজচক্রে রজস্রাবীয় দশা। এই দশায় কি ঘটে, পিটোগ্রন্থিটা বা কর্পাস লিউটিয়ামটা যেটা স্ত্রী দেহে থাকে সেটা ধ্বংসপ্রাপ্ত হয়। কেন ধ্বংসপ্রাপ্ত হয়, কারণ ধ্বংসপ্রাপ্ত হয় এই জন্যই, কারণ সে সময় যদি ফার্টিলাইজেশন না ঘটে থাকে, কারণ রজস্রাবীয় দশার সঙ্গে ফার্টিলাইজেশন বা নিষেকের সম্পর্ক বিপরীত। কেন বলতো বিপরীতমূলক, যদি এটা ঘটে তাহলে রজস্রাব ঘটবে না, আর যদি এটা না ঘটে তাহলে এই ব্যাপারটা। নিষেক তো আর সম্পূর্ণ সবসময় হয় না, রজস্রাব কালীন নিষেক প্রক্রিয়াটা অসম্পূর্ণ থাকে। নিষেক সম্পূর্ণ হলে সেই নিষেককালীন অবস্থায় রজস্রাব বন্ধ থাকে। তার জন্য বলা হয় যে মাতৃদেহে গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি পিরিয়ডে একমাত্র রজস্রাব বন্ধ থাকে। আর কখন বন্ধ থাকে, অর্থাৎ বাচ্চা যখন ধারণ করে মা, সেই সময়টা বন্ধ থাকে। আর কখন বন্ধ থাকে সেটা আমি বলে দিচ্ছি। এইখানে 13তম 18, তাহলে আমি 13 বছরেই হচ্ছি, এটা 13 ইয়ার্স, 13, 14, 15, 16, এখানে 40, আর এইগুলোটা 50। দেখো এটা হচ্ছে নারী দেহের বয়স, বয়সকাল থেকে, বয়স সন্ধি কাল থেকে শুরু হলো রজস্রাব 13তম ত্রয়োদশ বর্ষ থেকে, এবং সেটা নিরবিচ্ছিন্ন ভাবে চলতে থাকে। মাঝখানে শুধুমাত্র ওভুলেশন পিরিয়ডে, অর্থাৎ যে সময়টা মাতৃদেহে নিষেক ঘটার পরে
সন্তান সম্ভব হয় সেই গর্ভবতীকালীন অবস্থায় শুধুমাত্র মাঝখানের পিরিয়ডে বন্ধ থাকে, তাছাড়া নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে এবং 40 বছর বয়সে এসে কমতে থাকে এবং একেবারে থেমে যায়। এবং কারো কারো ক্ষেত্রে এই 40 থেকে 50 এই বয়সকালের মধ্যেই থেমে যায়। কেন থেমে যায় তার কারণটা বলছি। 50 এর পরবর্তী ঊর্ধ্ব বছরে আর রজস্রাব ঘটে না। তো এই 40 থেকে 50 পিরিয়ডে কেন থেমে যায় তার কারণটা বলছি। এই হরমোনাল প্রভাবগুলো কমতে থাকে। যখনই 40 বছর বয়সে এসে পৌঁছায় মাতৃদেহ, তখন বিভিন্ন অগ্রপরিবেশ থেকে যেগুলো নানান টাইপসের যেমন যৌন হরমোনগুলো খরিত হয়, যেমন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিং, ইনহিবিন, হিউম্যান কোরিনিক হরমোন, এটসেট্রা আসে, সেগুলোর প্রভাব তার ফলে রজস্রাবের উপরে একটা প্রভাব পড়ে। হরমোনাল প্রভাব কমতে থাকে, রজস্রাবটা কমতে থাকে এবং ল্যাকটেশন পিরিয়ডটা কমতে থাকে এবং আস্তে আস্তে রজচক্রটা বন্ধ হয়ে যায়। বুঝা গেল? এটাকে বলা হয়, এখানে লিখে দিচ্ছি, এটাকে বলা হয় রজোনিবৃত্তি। রজোনিবৃত্তি বা মেনোপজ। খুব গুরুত্বপূর্ণ টার্ম, তাই জন্য মাঝখানে লিখে দিলাম। এটাকে বলা হয় রজোনিবৃত্তি বা মেনোপজ। তাহলে আমি এক কথায় এর সংজ্ঞা কি দেবো, যে যে বিশেষ অবস্থায় রজচক্র বন্ধ থাকে বা বন্ধ হয়ে যায় তাকে রজোনিবৃত্তি বা মেনোপজ বলা হয়। বুঝা গেল? তাহলে এই যে চতুর্থ রজস্রাবীয় দশা, যেটাকে আমি বলছি মেনস্ট্রুয়াল ফেজ, এই দশায় কি ঘটছে? এই দশাটায় রজস্রাব ঘটার দশা। এই দশাতে পীতগ্রন্থি ধ্বংস হয়ে যায়, মানে কর্পাস লিউটিয়ামটাকে কি করে ছিঁড়ে দেয়, ধ্বংসপ্রাপ্ত হয়। তার ফলে কি হবে? এই হরমোনাল যে ক্ষরণ, অর্থাৎ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ক্ষরণটা কমে যায়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ক্ষরণ কমে যায় এবং কি হয়? FSH আর LH অর্থাৎ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোনের ক্ষরণটা বাড়ে। দুটো হরমোনের ক্ষরণ কমে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, আর FSH এবং LH এর ক্ষরণ। এই দশার স্থায়িত্বকাল হচ্ছে পূর্ববর্তী রজচক্র সমাপ্তির 0 থেকে 5ম দিন পর্যন্ত। এটা আমি উল্লেখ করতে ভুলে গেছি। 0 থেকে 5ম দিন, কারণ 0 দিনটা হচ্ছে 28তম দিন। একটা রজচক্র কমপ্লিট হলো 28 দিন, তাহলে 28তম দিন থেকে তার অগ্রবর্তী 5ম দিন পর্যন্ত এই রজচক্রটা ঘুরতে থাকে। এরপরে বলি, কারো 3 দিন স্থায়িত্ব পায়, কারো 5 দিন স্থায়িত্ব পায়। এই রজস্রাবের সময়কাল হচ্ছে 3 থেকে 5 দিন, কিন্তু রজস্রাবীয় দশার সময়কাল হচ্ছে 0 থেকে 5 দিন। বোঝা গেল? বোঝা গেল দুটো জিনিস? পিরিয়ডিক্যাল টাইমটা ভালো করে বোঝা গেল? এটা হচ্ছে রজচক্রের দশা, যেটাকে আমি বলবো রজচক্রের সময়কালটা হচ্ছে 3 থেকে 5 দিন এবং রজস্রাবীয় দশার সময়কাল হচ্ছে 0 থেকে 5 দিন। 0 দিনটা বলা হয় পরিপূর্ণ পূর্ববর্তী রজচক্র দশার সমাপ্তি দিনটা। বোঝা গেল? যেটা পূর্ণ দশা 28তম দিনে কমপ্লিট হচ্ছে একটা সাইকেল, সেই 28তম দিনটাকে 0 কাউন্ট হচ্ছে, সামনের স্টেপটার জন্য 0 কাউন্ট হচ্ছে, মানে কারণ তার পরবর্তী 28তম দিনে যে পরবর্তী রজচক্রটা সেই মেনস্ট্রুয়াল সাইকেলটা কমপ্লিট করবে, তাহলে তার কাউন্টিংটা 28তম দিন থেকে শুরু হবে। দেখো, প্রথম দিন থেকে শুরু হলে তার দিন হবে, তাই না? তাহলে 0তম দিনটা এইটা কাউন্ট হয়, তারপরের দিনটা 1 দিন। যাও, ঠিক আছে। এই জিনিসগুলো ঘটে, কি ঘটে আরেকবার আমি বলে দিচ্ছি। রজস্রাবীয় দশাতে পীতগ্রন্থি ধ্বংসপ্রাপ্ত হয়, তার প্রভাবে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণটা কমতে থাকে এবং অন্যদিকে FSH এবং LH এর ক্ষরণটা বৈপরীত্য লাভ করে, মানে এগুলো বাড়ে। এই হরমোনের ক্ষরণ কমে এবং এই হরমোনের ক্ষরণ বাড়ে এবং এর ফলে কি হয়? এর ফলে পীতগ্রন্থি বিদীর্ণ হওয়ার কারণে, কর্পাস লিউটিয়াম ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণে মাতৃদেহের জরায়ুদার দিয়ে রক্ত, মিউকাস, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন অনিষিক্ত ডিম্বাণু যেগুলো উৎপন্ন হয়েছিল কিন্তু নিষিক্ত হয়নি, নিষেক দিয়ে অংশগ্রহণ করেনি। বুঝতে পেরেছ? এইগুলো জরায়ুদার দিয়ে তরল স্রোতের আকারে বেরিয়ে আসে, যেটাকে বলা হয় রজস্রাব। বোঝা গেল? টোটাল চেনটা এতক্ষণে কমপ্লিট হলো।